3.5 ঘন্টায় রেফেনি রাজধানীর করাইল বস্তির আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। মালামাল সরানোর চেষ্টায় বস্তিবাসী, সব হারিয়ে নিঃস্ব অনেকে। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। আমার বাসায় আগুন জ্বলতেছে, এক বাসা পুড়ে গেছে, আরেক বাসা পুড়তেছে। 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। সবাই মিলে আগুন লিভানোর চেষ্টা করতেছে। আগুনটা লিভারে পরে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আগুনটা কি কারণে লাগছে, কোথা থেকে লাগছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, ব্যালট হবে রঙিন। আজকালের মধ্যে গেজেট, শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসি। ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার ঘোষণা আমির খসরুর। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের রায় 1 ডিসেম্বর। সর্বোচ্চ সাজা চায় দুদক। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য আগামী মাসে। বন্দর বিদেশিদের হাতে গেলে ঝুঁকিতে পড়বে সার্বভৌমত্ব। চুক্তির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, দাবি রিটকারীর আইনজীবীর। নাকচ অ্যাটর্নি জেনারেলের রায় 4 ডিসেম্বর। এবং মোবাইলে অটো চালু হচ্ছে সার্ভিস, অজান্তেই কাটছে টাকা। মেয়াদহীন ডাটায় বাড়তি অর্থ। সিম পরিবর্তন ফি 350। বিটিআরসির গণশুনানিতে নানা অভিযোগ, ব্যবস্থার আশ্বাস। সাড়ে 3 ঘন্টায় রেফেনি রাজধানীর করাইল বস্তির আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেল 5টা 22 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 7টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়, পরে যোগ দেয় আরও 9টি ইউনিট। ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বস্তিবাসী। আগুন লাগার পর দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকে। প্রায় 90 একর জায়গার ওপরে বস্তিতে 10,000 ঘর রয়েছে। গত 21 ফেব্রুয়ারি মধ্যরাতে আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। তার আগে গেল বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বরেও আগুনে পড়ে করাইল বস্তি। আমার বাসায় আগুন জ্বলতেছে, এক বাসা পুড়ে গেছে, আরেক বাসা পুড়তেছে। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। তার লাগার থেকে প্রথম ছোটে যদি মনে করেন ওই ফায়ার সার্ভিস আইতো বা কোনো যদি কাজে একটা যদি দূরত্ব থাকতো, তাহলে হয়তো আগুনটা হয়তো স্বাভাবিক আনন্দ যেত। আগুন অনেক বেশি ছড়ায় গেছে, যার কারণে এখন দেখা যাচ্ছে যে 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। সবাই মিলে আগুন লিভানোর চেষ্টা করতেছে। আগুনটা লিভারে পরে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আগুনটা কি কারণে লাগছে, কোথা থেকে লাগছে। এই মুহূর্তে করাইল বস্তি এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, প্রায় 90 একর জায়গার উপরে 10,000-এর যে ছোট ছোট ঘনবসতিপূর্ণ ঘর নিয়ে করাইল বস্তিতে ফায়ার সার্ভিসের তথ্য মতে বিকেল 5টা 22 যে অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিভে যায়নি। কিছুক্ষণ আগে আমাদের সাথে গণমাধ্যমের সাথে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তাজুল ইসলাম তিনি কথা বলেছেন এবং তিনি যে বিষয়টি এখন পর্যন্ত জানিয়েছেন, সবশেষ আপডেট 16 থেকে 20টি ইউনিট ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারা মূলত যে বিষয়টি চেষ্টা করছেন, এই যে করাইল বস্তির যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থান অনুযায়ী পূর্ব এবং উত্তরাংশের যে অগ্নিকাণ্ডর স্থলটি, এই জায়গাটিকে তারা ধীরে ধীরে আগুন নিভিয়ে আগুনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং সম্প্রসারিত এলাকাগুলো যেন আর না বাড়তে পারে সেদিকেও তাদের গভীর মনোযোগ রয়েছে। তবে তাদেরকে ফায়ার সার্ভিসকে যে বিষয়টি জানানো হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে কোনো যে বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে এই অগ্নিকাণ্ডের স্থলে এসে পৌঁছাতে, সেটির ব্যাখ্যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন যে এখান থেকে অর্থাৎ এই জায়গাটিতে তাদের গাড়ি নিয়ে আসার জন্য যেই সংকীর্ণ সড়ক, তার আয়তন আনুমানিক প্রায় 1 কিলোমিটার এবং এই 1 কিলোমিটার সড়কটিতে যে সংকীর্ণ সড়ক, সরু গলি, এইগুলো পেরিয়ে তাদের এই আগুন নেভানোর যে সরঞ্জাম সেটি সহ তাদের সদস্যরা কিন্তু আসতে পেরেছেন এবং তারা প্রত্যাশা করছেন বাতাস আছে কিছুটা এবং একপাশে লেক রয়েছে, সেই কারণে ওই অংশে আসলে আর আগুন
আগুন যাওয়ার সম্ভব নয়, সেই বিধায় তারা একটি অংশ থেকে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। সব মিলে তারা প্রত্যাশা জানিয়েছেন 1 থেকে 2 ঘন্টা আরও তাদের সময় লাগবে এবং তারপর আসলে মূলত তারা কি পরিমাণ ঘর এখন পর্যন্ত পুড়েছে সেটির হিসাব, প্রাথমিক কোনো ধারণা যদি থাকে এবং ক্ষয়ক্ষতির হিসাব যেটি আনুমানিক, সব কিছু মিলে পরবর্তীতে তারা আসলে বিস্তারিতভাবে জানাতে পারবেন। এখন পর্যন্ত যে প্রশ্নটি করা হয়েছে যে এই জায়গাটিতে করাইল বস্তিতে ফি বছরই অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু একাধিকবার অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এইখানে প্রথমত অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং খুব সহজে দ্রুত আগুন ধরে এবং আগুনটি ছড়িয়ে পড়া এবং আগুনের স্থায়িত্ব থাকা এটি হওয়াটা খুব সহজ হয়ে যায় বিধায় এইখানকার আগুন ঘন ঘনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি বিস্তার লাভ করে বেশ ভয়াবহ আকারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এই যে 90 একর জায়গার উপরে যে 10,000-এর বেশি ঘরবাড়ি রয়েছে, এই জায়গাটির একটি অংশে যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর বাইরে আসলে আর বাকি অংশ জুড়ে বস্তির সেখানে কিন্তু ছড়িয়ে পড়েন এবং ইতিমধ্যেই যেই অংশটুকু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটেছে এর তারা বলছেন যে 4 ভাগের 1 ভাগ অংশে কিন্তু ইতিমধ্যেই তারা আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে তারা নিয়ে আসতে পেরেছেন। তবে ক্যামেরার চোখে যে জায়গাগুলো এখন দেখা যাচ্ছে তারা কিন্তু এই যে অবস্থানটি রয়েছে অগ্নিকাণ্ডের নিকটবর্তী যেই এটি মসজিদ, এই মসজিদের ছাদে এসে তারাও এই জায়গাটি দেখে গেছেন এবং তারাও বিবেচনা করছেন, পরিকল্পনা করছেন যে বিভিন্ন জায়গায় আর কিভাবে কোন কোন পয়েন্ট থেকে প্রবেশ করে আসলে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো বা যে বিস্তার এখন পর্যন্ত লেলিহান শিখা যেটি দেখা যাচ্ছে সেই জায়গাগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন। সব কিছু মিলে বেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় বস্তিবাসী যারা রয়েছেন নিম্ন আয়ের মানুষ, এই নিম্ন আয়ের মানুষেরও কিন্তু তাদের যে মূল্যবান সম্পদ রয়েছে সেটির ব্যাপারেও তারা বেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, সেটিকে তারা উদ্ধারের চেষ্টা করছেন। ফলে এত ঘনবসতিপূর্ণ এলাকায় এক ধরনের যে প্রবল চাপ রয়েছে, মানুষের ভিড় রয়েছে, সেটিও কিন্তু এই অগ্নি নির্বাপন কাজে বেশ বড় ধরনের বেগ পেতে হচ্ছে। যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পুলিশ সকলকে সরিয়ে দেওয়ার জন্য, প্রথমত নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের এই আগুন নেভানোর কাজটিকে আরও নিরবচ্ছিন্ন করা, সব কিছু মিলে তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তাজুল ইসলাম তিনি বলে গেছেন যে যতখানি আগুন এখানে ঘরবাড়িগুলোতে ঘটেছে বা আগুন ধরে গিয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারা সমবেদনা জানিয়েছেন বস্তিবাসীর প্রতি, তবে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা এখন পর্যন্ত তারা বজায় রেখেছেন যে আগুন যতখানি ছড়িয়েছে সেই জায়গাটুকু যেন আর না ছড়ায়। আমাদের এই যে করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনাটি, এই ঘটনাটিতে আমাদের আরও একজন সহকর্মী কিন্তু করাইল বস্তি এলাকায় রয়েছেন, আদনান তুর্য। আমরা তার কাছে আসলে জেনে নিতে চাই বাইরের যে অবস্থা রয়েছে তার খবরগুলো। দর্শক, 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনেনি। আপনারা যদি আমার পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন তার ঠিক দোকানের পরেই কিন্তু যে বিরাট অংশ সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এখানের কিন্তু এলাকাবাসী এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এক ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে উদ্ধার কাজে সাহায্য হয়, যাতে ভিড়টা একটু কমে। তারপরও কিন্তু আমি মানুষজনদের মধ্যে যে সংখ্যা ছিল 3 ঘন্টা আগেও যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলো কিন্তু এখনও আছে যে কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে না। আমরা যখন প্রথমে এই এলাকায় এসেছিলাম তখন থেকে কিন্তু আমরা বারবার শুনতে পাচ্ছিলাম এলাকাবাসীর মাধ্যমে, তারা বারবার এই কিছু হেলিকপ্টারের আশা করছিলেন। তারা বারবার বলছিলেন এলাকাটি যে এরকমভাবে সরু এবং যেরকম ঘিঞ্জি বিল্ডিংগুলো যেভাবে একসাথে ঘিঞ্জি অবস্থায় রয়েছে, যে ভিড়টি রয়েছে, তার ফলে আসলে উদ্ধার কার্য সেই জন্যই দেরি হয়েছিল বলে তারা দাবি করছিলেন। সেই জন্য তারা বারবার আসলে একটা হেলিকপ্টার বা কয়েকটি হেলিকপ্টারের মাধ্যমে করাইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দাবি তুলেছিলেন, কিন্তু
তেমন কোনো পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি এবং তার ফলে এলাকাবাসীর মধ্যে যেই অভিযোগ, তাদের মধ্যে যেই রাগ, সে রাগ কিন্তু এখনও আছে এবং এর পরেও উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের যে ভিড়গুলো রয়েছে সেই ভিড় দূর করতে কিন্তু তারা এলাকাবাসীরাও এবং রেড ক্রিসেন্ট যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কিন্তু বেশ দায়িত্ব পালন করছেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীর সাথে কথা বলে যে একটি চায়ের দোকানের সিলিন্ডার অথবা বাসা থেকে, অর্থাৎ কিনা সিলিন্ডার, বাসায় ব্যবহৃত সিলিন্ডার থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। তারা এলাকাবাসীরা দাবি করছিলেন যে যখন আগুনের সূত্রপাতটা হয় তখনই যদি এক ধরনের নিরাপদ অবস্থানে তাদেরকে নেওয়া যেত বা তখনই যদি এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করা যেত তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ খানিকটা কম হতো। তারপরও আমরা যখন এসেছি তখন দেখেছি যে ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট বর্তমানে কাজ করছে। প্রথম যখন এসেছিলাম তখন 60টির মতো ইউনিট ছিল। ধীরে ধীরে কিন্তু ফায়ার সার্ভিসও তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি তারাও কিন্তু জনতাদের নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের কাজ শুরু করতে যেই সুবিধা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও সাহায্য করেছেন। দর্শক, আপনারা কিন্তু জানেন যে করাইল বস্তির ঠিক পাশেই কিন্তু হাতির ঝিল রয়েছে এবং কিছু জলাশয় রয়েছে। সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের পানি আনতে পারার কথা ছিল, কিন্তু এই যে সরু গলি এবং বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু তারা সেই উদ্ধার কার্যের পানি সরবরাহের কাজটি করতে পারেনি। ঠিক গলির পিছনে একটি নালা রয়েছে ড্রেনের মতো, সেখান থেকে পানি নিয়ে আমরা দেখেছি জেনারেটরের মাধ্যমে তারা কিন্তু পানি এত দূর নিয়ে এসে সেখান থেকে নিক্ষেপণ করেছেন। যেই রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটিকে বউবাজার বলে এবং আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, মুদির দোকান, স্টেশনারি, ইলেকট্রনিকের দোকান থেকে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। সবাই কিন্তু তাদের যেই মালামালগুলো রয়েছে দোকানের তা কিন্তু বের করে নিরাপদে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা অনেকের কাছে জানতে চেয়েছিলাম যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা আসলে কি করবে, তারা কেউই কিন্তু আসলে ঠিক উত্তরটি দিতে পারেনি। তারা সবাই কিন্তু বলেছে তারা কেউই জানেন না এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পর তাদের আসলে কি হবে, তারা ক্ষতিপূরণ পাবে কিনা, আজকে রাতে তারা কোথায় থাকবেন। এই ছিল করাইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তিতে, জানছিলাম সেখানে লাগা আগুনের খবর। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন। ভোট গ্রহণের পর একই সময়ে গণনা হবে নির্বাচন ও গণভোটের ফলাফল। আইন উপদেষ্টা জানান আজকালের মধ্যে জারি করা হবে অধ্যাদেশের গেজেট। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। ইসি সচিব আখতার আহমেদ জানান 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হবে ভোটার তালিকা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের প্রায় 1 মাস পর 13 নভেম্বর জারি হয় সনদ বাস্তবায়ন আদেশ, যেখানে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, আর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রণয়ন করা হবে যথোপযুক্ত আইন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব জানান জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই আয়োজন হবে গণভোট। ভোটারদের বিভ্রান্তি কাটাতে 2 ভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। 4টি বিষয়ের উপর গণভোটে মাত্র একটি প্রশ্ন নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও আইন উপদেষ্টার দাবি গণভোটে কোনো দলের জন্যই অস্বস্তিকর কিছু রাখেনি সরকার। অধিকাংশ রাজনৈতিক দল যে মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান 5 ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটার তালিকা, আর গণভোটের কারণে কেন্দ্র বাড়াতে হবে কিনা শনিবারের মক ভোটিং এর পর নেওয়া হবে সেই সিদ্ধান্ত। আমরা আগামী 29 তারিখ শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একটা মক রিহার্সাল করছি। তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। নির্বাচন নিয়ে অস্বাভাবিক কোনো হুমকি নেই দাবি করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন একই দিনে 2 ভোটের চ্যালেঞ্জ ভালোভাবেই সামলাতে পারবে সরকার। সেরকম থ্রেট নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়, নির্বাচনে অনিয়ম তুলে ধরাই পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিসিএএম নাসির উদ্দিন।
পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল। এ সময় অবাধে ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। 2023 সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন করে নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। গেল জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 96 সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর 2 মাস পর নতুন করে 81টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার সকাল বিকাল 2 পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। 2 পর্বে 81টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি 5টি। ডিজিটাল যুগের এআই দিয়ে তো এই ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে। নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব, এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোন পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতিক কিংবা দলের সঙ্গে যুক্তদের পর্যবেক্ষক নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিএসি। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা নিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না। ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা। এদিন বিকেলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি সেসব দেশে নিবন্ধনের সময় বাড়ানোর আহ্বান জানান। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। অবশেষে দেখা যাচ্ছে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হচ্ছে এবং এ নিয়ে নির্বাচন কমিশনের এক ধরনের প্রস্তুতিও আছে। একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন তারা? বিশেষ করে আসলে যে আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একটি বড় প্রশ্ন ছিল গণভোট আয়োজনের ক্ষেত্রে, কারণ যেহেতু গণভোটের যে বিধান সেটি কিন্তু যে বর্তমান যে সংবিধান রয়েছে সে সংবিধানে নেই। তো সেই জায়গাতে যখন আমরা যেটি দেখেছিলাম যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেদিন জারি করা হয়েছিল, সেই আদেশের মধ্যে কিন্তু একটি বিষয় ছিল যে এটার জন্য একটি যে যথোপযুক্ত একটি আইন তৈরি করা হবে নির্বাচন কমিশন জন্য, সেটার জন্য করে। তো সেই ধাপটি কিন্তু যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি কিন্তু যে সম্পন্ন হলো। উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু যে আজকে যে গণভোট আইন সেটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এবং সে অধ্যাদেশ আকারে আর কি সে আইনটি মানে অনুমোদন পেয়েছে। আজ কিংবা আগামীকালকের মধ্যে হয়তোবা সেটি গেজেট আকারে প্রকাশিত হবে, এমনটি কিন্তু যে আইন উপদেষ্টা জানিয়েছেন। তবে সেখানে এই ব্যালট কীরকম হবে, কারণ আমরা জানি যে এতদিন কেবলমাত্র একটি ব্যালটই বাংলাদেশে যতগুলো যে জাতীয় পর্যায়ে নির্বাচন হয়েছে সেগুলো কিন্তু সবগুলোতেই একটি ব্যালটই মানে ভোটাররা ভোট দিয়েছেন। কিন্তু এবারে কিন্তু যে প্রথম যেটি দেখা যাচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং যে গণভোট আয়োজন হতে যাচ্ছে। এর আগে যদিও 3টি গণভোট হয়েছে কিন্তু সেটি কিন্তু যে জাতীয় নির্বাচনের দিন হয়নি। তো এবার যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হচ্ছে, সেই জায়গাতে যেন ভোটাররা বিভ্রান্তির মধ্যে না পড়েন সে কারণে জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপারটি থাকবে সেটি হলো যে সাদা কাগজের মধ্যে প্রতীকটি কালো ছাপে প্রতীক থাকবে এবং অন্যদিকে যেই গণভোটের যে ব্যালট পেপার সেটি রঙিন কাগজ থাকবে এবং সেখানে হ্যাঁ কিংবা না ভোট। তার মানে কি জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপার বলা হয়েছিল রঙিন, সেটি কি আর থাকছে না? না, জাতীয় নির্বাচনের যেই ব্যালট পেপার সেটি এতদিন যেরকম মানে সাদা রঙের হতো, সাদা রঙের মধ্যে যেই কালো রঙে আসলে যে প্রতীকটি থাকা সেভাবে থাকবে। আর আমরা মাঝে দেখেছিলাম যে নির্বাচন কমিশন কর্ণফুলী পেপার মিলকে তারা হচ্ছে নির্দেশনা দিয়েছে। এবার সেরকম থাকছে না। এবার যেটি থাকছে, এবারের জাতীয় নির্বাচনের দিন ব্যালট পেপার থাকবে জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচনের জন্য যেটি, সেটি হবে সাদা কাগজে এবং
যে প্রতীক বা মার্কা সেটি থাকবে আপনার যে কালো রঙের সেই ছাপটি থাকবে, এবং অন্যদিকে যে গণভোটের যে ব্যালট পেপার সেটি আসলে যে রঙিন কাগজে থাকবে। অন্যদিকে যে 4টি প্রশ্নের উপরই কিন্তু 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে গণভোট হবে, সেটি নিয়ে আজকে কিন্তু যে আইন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যখন জাতীয় নির্বাচন হয় তখন কিন্তু দেখা যায় যে কোনো একটি দল কিংবা একটি প্রার্থীর সবগুলো বিষয় কিন্তু যে ভোটাররা পছন্দ করেন না। অনেক বিষয়ে তার পছন্দ থাকে, আবার অনেক বিষয় অপছন্দ থাকে। যে বিষয়টাতে বেশি পছন্দ থাকে সেটির ভিত্তিতে কিন্তু তারা প্রার্থীদেরকে মানে বাছাই করে নেন। ঠিক একইভাবে গণভোটের ক্ষেত্রেও 4টি বিষয় যদিও একটি প্রশ্ন থাকবে, কিন্তু মোটা দাগে তার যেদিকে সায় থাকে সেটি ভোটাররা বাছাই করে নেবেন, এমনটি কিন্তু যে আইন উপদেষ্টা মনে করেন। এবং একই সঙ্গেই 2 ভোটের অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ এবং যে গণনা দুটি হবে, এবং প্রবাসী সহ 4 শ্রেণীর নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে তারা যে গণভোটের যে ভোট সেটি কিন্তু এই 2টি ভোট একসাথে করার ব্যাপারে ইসি কতটা আত্মবিশ্বাসী? না, ইসির পক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে যদিও বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং, কিন্তু তারা সেই চ্যালেঞ্জ উতরাতে পারবেন। এবং আজকে কিন্তু যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আজকে বৈঠক করেছে, এবং সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যে বিষয়টি বলেছেন যে নির্বাচনে অনিয়ম তুলে ধরেই কিন্তু যে পর্যবেক্ষক সংস্থাগুলোর দায়িত্ব, এবং এক্ষেত্রে যেন পর্যবেক্ষক হিসেবে দলীয় কাউকে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আছেন কিংবা কোনো মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন এরকম কাউকে যেন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া না হয়, সে বিষয়টির দিকে সতর্ক থাকার জন্য কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বেশ জোরালোভাবে সে বিষয়টি উঠে এনেছেন। এবং অন্যদিকে পক্ষপাতিত্ব করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি কিন্তু ইসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে চায়, এবং 5ই ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা যেটি সেটি প্রস্তুত করা হবে। রাজনৈতিক দলগুলোর মন্তব্য, ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কি ভাবছে সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসবে। দর্শক, আজকেও কিন্তু যে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, দলটির বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নেতা কথাবার্তা বলেছেন, এবং তারা মনে করেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির নেতারা। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখন উন্মুক্ত, তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, ঝামেলা ছাড়াই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে, এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে, এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বড় রাজনৈতিক দল, তাই এক আসনে একাধিক প্রার্থী থাকলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিকেলে চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেবে। আমরা কোনো মেগা প্রজেক্ট করব, কোনো মেগা প্রজেক্টে যাব না। আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জাফর প্রতিবেদনটি দেখলাম জি, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আশাবাদী ব্যক্ত করেছেন বহুদিন পর। এ বিষয়ে তিনি বিস্তারিত কি বলেছেন? না, যদিও আমরা দেখছিলাম যে বিএনপি নেতাদের মধ্যে বিভিন্ন সময় নানা ইস্যুতে তারা যে পুরোপুরি আশাবাদী নন এমন অনেক কথাও কিন্তু যে বিভিন্ন সময় নানান পর্যায়ে নানান সময় বলেছেন, নির্বাচন কিংবা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত অনেকগুলো বিষয়। কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতারা যথেষ্ট আশাবাদী, এবং তারা মনে করেন যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ
পরিবেশ সেটি তৈরি হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো, এমনটি কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন এবং নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই, এই কথাটি মির্জা ফখরুল ইসলাম যেমন বলেছেন ঠিক একইভাবে রুহুল কবির রিজভীও কিন্তু আজকে বলেছেন। এবং কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই বিএনপি নেতারা জানিয়েছেন। এবং একই সঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রার্থিতা নিয়ে বিএনপির অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে। তো এটি বিএনপি নেতারাও কিন্তু যে স্বীকার করেছেন, বিএনপি মহাসচিবও স্বীকার করেছেন যে প্রার্থিতা নিয়ে কিছু সমস্যা রয়েছে, যেহেতু বড় দল, কিন্তু সেটি অস্বস্তিকর নয় বা অসুবিধা তৈরি করতে পারবে না বলেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন। এবং অন্যদিকে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেটিও কিন্তু আজকে বিএনপির এক নেতা বলেছেন এবং তারা বলেছেন যে তারা মেগা প্রকল্প নির্ভরতা নাই, বরং ক্ষমতায় গেলে কর্মসংস্থানের দিকেই তারা বেশি নজর দেবেন। ধন্যবাদ রবিন। আমাদের প্রত্যাশা একটু সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আবার আমরা নতুন শাসন ব্যবস্থা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন জানাচ্ছিলেন আজকে ভোট এবং রাজনৈতিক দলগুলোর ভোট নিয়ে যে প্রত্যাশা সে বিষয়ে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় 4 ডিসেম্বর সকালে রুলের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। রিটকারীর আইনজীবীরা বলছেন বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দর ইস্যু। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। 4 ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আমরা মনে করছি আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না। মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটের নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। তার দাবি জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। 5 আগস্টের পর দায়িত্ব নিয়ে একই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের মোবাইলে চালু হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। অজান্তে কাটা যাচ্ছে টাকা। বিভিন্ন সেবা দেওয়ার নাম করে দেয়া হচ্ছে বিরক্তিকর কল। মেয়াদহীন ডাটায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নতুন সিম 100 টাকায় মিললেও রিপ্লেস করতে লাগে 345 টাকা। নম্বর ঠিক রেখে অপারেটর বদলেও ভোগান্তির শেষ নেই। মোবাইল গ্রাহকদের সেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জেনে তার ভিত্তিতে পদক্ষেপ নিতে গণশুনানির আয়োজন করে আসছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনলাইনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে টাকা কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়। সময়ে অসময়ে অপ্রয়োজনীয় সার্ভিসের নামে বিরক্তিকর ফোন কলের অভিযোগও আসে শুনানিতে। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অটোমেটিক্যালি চালু হচ্ছে, আর চালু কাদের হচ্ছে? যারা নিরক্ষর জীবনেও ইন্টারনেট ইউজ করেনি। সিম রিপ্লেস ফি 345 টাকা নিয়েও ক্ষোভ জানানো হয়। না জানিয়েই সিম রিসাইকেলের অভিযোগ করেন এক গ্রাহক। কল রেট 45 পয়সা থেকে কমানোর দাবি জানান কেউ কেউ। আমার সিম কার্ডটি হয়তোবা কোনো কারণবশত আমার বন্ধ থাকতেই পারে, সেক্ষেত্রে যখন এটা পুনরায় আপনারা বিক্রি করে দিচ্ছেন, আমার যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না। বিটিআরসি বলছে গণশুনানি উপলক্ষে 1,500 অভিযোগ জমা পড়েছে। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপারেটর যে কোনো সার্ভিস চালুর পূর্বে যেটার সাথে তার টাকা কাটা যাবে এটা কিন্তু তার অনুমতি নেয়। যদি কোনো ব্যক্তির এরকম অপিনিয়ন ছাড়া কোনো অপারেটর হয় আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে দেশে মোবাইল ফোনের সচল সিম সংখ্যা 18 কোটি 80 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।